সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে এটি নিউজের প্রতিদিনের আয়োজন মানি ম্যাটার্সে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। তার সাথে আলোচনা হবে বাংলাদেশের সার্বিক অর্থনীতি নিয়ে। জনাব আহসান এইচ মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আপনার সঙ্গে যখন আমাদের এই আলোচনা চলছে, দেশে তখন হরতাল চলছে। এই লাগাতার হরতালে জনসাধারণ বিরক্ত, আমরা সবাই আসলে বিরক্ত হই। আপনার কাছে যদি একটু জানতে চাই, এই হরতালে একটা না অর্থনৈতিক ক্ষতি তো নিশ্চয়ই আছে, এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন। অবশ্যই, আমরা যদিও বাংলাদেশের আমি বলবো যে অর্থনীতি হরতালকে অনেকখানি সহনীয় করে নিয়েছে, কারণ আমাদের উদ্যোক্তারা হরতালকে সামহাও তারা ম্যানেজ করে ফেলে, কিন্তু যেটা তারা ম্যানেজ করতে পারে না সেটা হলো যে বাংলাদেশের ভাবমূর্তিটা দেশে এবং বাইরে বিনিয়োগকারীদের কাছে। কারণ বিনিয়োগকারীরা দেশি বিদেশি এবং বিনিয়োগকারী ছাড়াও যারা আমাদের কাছ থেকে পোশাকজাত পণ্য কেনে, সেই ধরনের প্রতিষ্ঠানগুলো যারা বড় রকমের অর্ডার প্লেস করে, তারা কিন্তু এটাকে ভয়ানকভাবে সিরিয়াসলি দেখে এবং তারা মনে করে যে বাংলাদেশে যদি আমি এতখানি অর্ডার প্লেস করি $1 বিলিয়ন, পরে কি আমি আবার এটা নিয়ে একটা বড় একটা ঝামেলায় পড়বো কিনা, এই হরতালই কি শেষ হরতাল কিনা, এরপরে যদি আরো 20টা আসে তাহলে আমার সাপ্লাই হয়তো ডিসরাপ্টেড হয়ে যাবে এবং আমি আমার পণ্য আমার যখন ক্রিসমাস টাইমে আমি চাবো তখন আমি হয়তো পাবো না। এই যে একটা শঙ্কা, এটা কিন্তু আমাদের জন্য বড় ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। কাজে আমি যদিও আমাদের দেশীয় উদ্যোক্তারা সাপ্লাইকে একটা সত্যিকার অর্থে খুব ভালোভাবে তারা সাপ্লাই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করেছে অতীতে এবং এখনো করবে, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু বিদেশি যারা ক্রেতা এবং যারা বিদেশি বিনিয়োগকারী, সেটাই আমি আপনার কাছে একবার আসতে চাইছিলাম যে সরকার বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীদের উৎসাহ দেওয়ার কথা বলেছেন, কিন্তু এরকম লাগাতার হরতাল চলতে থাকতে সেই উৎসাহ কতটা উজ্জীবিত থাকবে বা তারা কতটা চাইবেন? অবশ্যই আমরা মনে করেছিলাম যে 5ই জানুয়ারি ইলেকশনের পরে বেশ কিছুদিন আমরা হরতালবিহীন ছিলাম এবং মোটামুটি ভাবে আস্থাটা আস্তে আস্তে ফেরত আসছিল। আমরা অর্থনৈতিক সূচকগুলো অনেকগুলোই বেশ ঊর্ধ্বমুখী ছিল এবং অনেকগুলো সূচকই সহায়ক ভূমিকা পালন করছিল, যেটা বিনিয়োগকে হয়তো ফিরিয়ে আনার দিকে যাচ্ছিল। কিন্তু এখন আবার আমরা যেন একটু হোঁচট খেয়ে গেলাম এই হরতালের বাণিজ্যের মধ্যে। তো হরতাল অবশ্যই ব্যক্তি হিসেবে আমাদের সবার কাছে একটা বিরক্তিকর জিনিস, কিন্তু দেশ এবং জাতির জন্য এটা কিন্তু এক ধরনের ইমেজ সংকট ক্রিয়েট করছে দেশে এবং দেশের বাইরে। তো এটাকে মোকাবেলা করতে হবে সরকারকেই, কারণ এটা হচ্ছে রাজনৈতিক ইস্যু এবং রাজনৈতিক ইস্যু তো অর্থনৈতিকভাবে সমাধান হয় না, এটাকে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে এবং সেটা কিভাবে করবে সেটা সরকারকেই করতে হবে, কারণ তা না হলে কিন্তু আমরা যে ধরনের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে অর্থনৈতিকভাবে এগোতে চাচ্ছি সেটা কিন্তু আমরা অর্জন করতে পারবো না। আরেকটি বিষয় যদি আসি, যে অবকাঠামো সমস্যার কথা বলছেন উদ্যোক্তারা অনেকেই এবং তারা এই সমস্যাটি সমাধানের তাগিদও দিয়েছেন। আমরা যদি দেখি যে সেদিন যেমন বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনাটি হলো, তাতে উদ্যোক্তারা বলছেন যে তাদের একদিনেই 1000 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। বিষয়টি কেমন করে দেখছেন আপনি? অবশ্যই, বাংলাদেশের এখন জিডিপি হচ্ছে প্রায় $170 বিলিয়ন, অর্থাৎ একদিনেই আমাদের $500 বিলিয়ন বেশি আমাদের উৎপাদন হয়। তার মধ্যে একটা বড় অংশ কিন্তু বিদ্যুৎ নির্ভর, এবং বিদ্যুৎ যদি না থাকে আমরা বুঝতে পারি যে আমাদের বাসার যে টয়লেট থেকে শুরু করে যে কোনো কলকারখানা, তাদের শ্রমিকদের যে কার্যক্রম সব কিন্তু থেমে যায় এবং আমাদের অফিসেও কোনো কাজ হয় না, আমাদের ছোট অফিস তার মধ্যেও কোনো কাজ হয়নি, কারণ যেখানে বিদ্যুৎ নাই সেখানে আমি কি করে একটা কম্পিউটারে কাজ করব। তো এই যে বিদ্যুতের উপর কিন্তু জাতি ক্রমাগতভাবে নির্ভরশীল আরো বেশি হয়ে পড়ছে। এটা কৃষির সাথে না, কৃষি চলতে পারে কিন্তু উৎপাদনশীল কার্যক্রম কোনোভাবে চলতে পারে না। কাজে আমাদেরকে এটা এখন থেকে আমরা কি বুঝলাম, শুধু উৎপাদন করলেও হবে না, এটার যে ডিস্ট্রিবিউশন সিস্টেম নেটওয়ার্ক, সেটাকে যদি আমরা ভালো না করতে পারি তাহলে কিন্তু দেশ আবার থমকে যাবে। আমাদের উৎপাদন থাকবে কিন্তু উৎপাদনকে আমরা ঘরে বা কলকারখানায় পৌঁছে দিতে পারবো না, সেটা হলে চলবে না। কাজে এখানে সরকারকে নজর দিতে হবে, যেটা এতদিন পর্যন্ত কিন্তু অতখানি নজর দেওয়া হয় নাই বলেই আমরা মনে করি যে আজকে আমরা এই অবস্থায় এসেছি। এবং সেদিনের ঘটনা কিন্তু একটা ঘটনা নয়, এর আগে কিন্তু বিচ্ছিন্নভাবে বেশ কিছুবার হয়ে গিয়েছিল বছর 2 আগে। এগুলো হচ্ছে সংকেত, অশনি সংকেত, কিন্তু আমাদেরকে এটাকে গুরুত্বের সাথে নিয়ে এই ব্যাপারে আবার আমাদের বিনিয়োগ করতে হবে একটা বড় রকমের, সারা দেশ ব্যাপী।
আমরা যদি একটু অন্য প্রসঙ্গে যাই, এবার যে সম্প্রতি আমরা দেখলাম পরপর কয়েকটি ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে, এই বিষয়টিকে সমাধান হওয়ার ব্যাপারে আপনি কি অভিমত রাখতে পারেন? দুই ধরনের চুরি হচ্ছে আমাদের ব্যাংকগুলোতে, বিশেষ করে সরকারি ব্যাংকগুলোতে, বেসরকারি ব্যাংকগুলোতেও। একটা হচ্ছে যে যেটাকে আমরা বলি আসলে ফিজিক্যাল সিকিউরিটি, মানে কেউ শীত কেটে বা সুরং করে ব্যাংকের ভোল্টে যে নিয়ে যায়, এটা হতেই পারে। এবং শুধুমাত্র যে আমাদের দেশে হয়েছে তা না, অতীতে অনেক দেশেই হয়েছে, সব দেশেই হয়েছে, কম আর বেশি। তো এই ব্যাপারে অবশ্যই বাংলাদেশ ব্যাংক বেশ অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। আমি মনে করি যে এটাকে আমরা প্রতিরোধ করতে পারবো প্রপার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে। কিন্তু যেখানে সমস্যাটা আরো বেশি, সেটা হচ্ছে যারা ভিতরে থেকে চুরি করেন ব্যাংকের, অর্থাৎ ব্যাংকের কর্মকর্তারাই ব্যাংকে চুরি করে ভাসিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে কি হবে? এখানে কিন্তু আমি মনে করি যে আরো বড় রকমের পদক্ষেপের প্রয়োজন। এবং এখানে কিন্তু সেন্ট্রাল ব্যাংকও আমার মনে হয় কিছুটা নিঃসহায়, তারা যেন কিছু করতে পারছে না, কারণ এখানে রাজনীতি চলে আসছে, এখানে রাজনীতির সাথে জড়িত ব্যক্তিরা প্রশ্রয় পাচ্ছেন এবং তারা ধরার ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তো এইখানে এবং এখানে হাজার হাজার কোটি টাকা আমাদের জড়িত হয়ে গেছে। এখানে আমাদেরকে খুব সতর্কতার সাথে এবং দৃঢ়ভাবে যদি আমরা না এগোতে পারি, তাহলে কিন্তু খুব বড় রকমের বিপর্যয় ব্যাংকিং খাতে। কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে বড় বড় যেসব ঘটনাগুলো হলো, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে, এগুলোর একটা সঠিক তদন্ত এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। এই যে বেসিক ব্যাংকের ঘটনাটা আমি বলি, বেসিক ব্যাংকের চেয়ারম্যান যে ধরনের কাজ করে এখনো নির্বিকার ভাবে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেলেন, এটা তো কোনো দৃষ্টান্ত হতে পারে না। এই ধরনের দৃষ্টান্ত যদি আমরা স্থাপন করি, তাহলে আমরা তো সবাইকে উৎসাহিতই করব যে তুমি 2000 কোটি টাকা নিয়ে তোমাকে কেউ ধরবে না, তাহলে আমি করবো না কেন? আমাকে তাই বলুন, আমিও তো করব। তো আমাকে আসলে এটা প্রতিরোধের ব্যবস্থাটা যদি আমরা না নিতে পারি, মানে যথাযোগ্য শাস্তির ব্যবস্থাটা করলে সবাইকে, এবং সত্যিকারের ইনভেস্টিগেশন করে সত্যিকারের দোষী ব্যক্তিকে শাস্তি দেওয়া এবং কঠোরভাবে দেওয়া। এবং সেটা কিন্তু বিদেশে হয়, যেটা তার সব সম্পত্তি অ্যাটাচ করা হয়, তার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি দেশে এবং বিদেশে অ্যাটাচ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়, যাতে সেই ধরনের দুর্বৃত্ত পালিয়েও যেন শাস্তি না পায়। আমেরিকাতে যেমন কিছুদিন আগে হলো যে সে লোক চলে গিয়েছিল ক্যারিবিয়ানে, তাকে সেখান থেকে ধরে এনে, তার দেশের সম্পত্তি সব সরকার আগেই নিয়ে নিয়েছিল, তাকে ধরে এনে 99 বছরের জেল দিয়ে দিল। এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই, কিন্তু আমরা তো সেটা দেখছি না। আমরা কেন আমাদের দেশে এই ধরনের শাস্তি দেখছি না? এই ধরনের আরো কিছু প্রশ্ন নিয়ে আপনার কাছে ফেরত আসবে। এখন আমাদের একটা ছোট বিরতি নেবার সময় হলো। প্রিয় দর্শক, এবার একটা বিরতি নেবার সময় হলো, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরছি কিছুক্ষণ পর।